আসসালামু আলাইকুম ক্লাস 9 তোমাদের এখন সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যগুলো এগুলো দেখানো হচ্ছে। তো আগের দিন আমরা সমবিন্দু কাকে বলে, সমবিন্দু সরলরেখা কাকে বলে, লম্ব সমদ্বিখণ্ডক, একটা ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটির কি নাম ছিল না পরিকেন্দ্র ছিল সেটা দেখিয়েছি। আর পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকেও দেখানো হয়েছিল যে পরিব্যাসার্ধ। আজকে আমরা ওইগুলো নিয়েই আমরা শর্ট প্রশ্ন কিছু আলোচনা করব, তারপর সময় থাকলে উপপাদ্য দেখানো হবে। আজকে দেখো আমরা নিজে করি 17.2 পেজ নম্বর 235-এ এখান থেকে কিছু শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা। দেখো পরিকেন্দ্র, ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত সেটা আমাকে জানতে হবে। ত্রিভুজের পরিকেন্দ্র, দেখো একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে, এরকম ত্রিভুজ হতে পারে, আবার স্থূলকোণী ত্রিভুজ হতে পারে, তাই না? কোণ ভেদে ত্রিভুজ তিন রকম হতে পারে। তাহলে এই ত্রিভুজগুলো, এটা হচ্ছে একটা স্থূলকোণ, তাহলে স্থূলকোণী ত্রিভুজ। এটা প্রত্যেকটাই দেখো সূক্ষ্মকোণ, এই কোণ, এই কোণ, এই কোণ সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা হচ্ছে একটা কোণ সমকোণ, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী, আর হচ্ছে স্থূলকোণী। ঠিক আছে, এবার দেখো এই সূক্ষ্মকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করেছিলাম আগের দিন। যে সূক্ষ্মকোণী ত্রিভুজে এখানে যদি লম্ব সমদ্বিখণ্ডক, এটা যদি লম্ব সমদ্বিখণ্ডক, এটা যদি লম্ব সমদ্বিখণ্ডক হয়, তাহলে এই বিন্দুটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এই পরিকেন্দ্রটা দেখো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা ত্রিভুজের ভিতরে থাকবে। ঠিক আছে, এগুলো সব প্রশ্ন আছে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা অবশ্যই ত্রিভুজের মধ্যে হবে। এবার দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধটা এখানে যদি অর্ধেক করো, এটাকে যদি অর্ধেক করো, এই বাহুটাকে যদি অর্ধেক করো, তাহলে দেখা যাবে এর পরিকেন্দ্রটা অতিভুজের মাঝখানে, এটা তো অতিভুজ, এটা সমকোণ, তাহলে এটা বলা হয় যে অতিভুজ। তাহলে এই অতিভুজের মধ্যবিন্দুতে পরিকেন্দ্রটা হবে কার না সমকোণী ত্রিভুজে। তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা অবস্থান করবে অতিভুজের একেবারে মধ্যবিন্দুতে। তুমি যদি অতিভুজের দৈর্ঘ্যটা তোমার জানা হয়ে থাকে, তাহলে তুমি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তোমার জানা আছে, তাহলে তার পরিকেন্দ্রের ব্যাসার্ধ কত হবে না তার অর্ধেকটা। ধরে নাও যে আমি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার জানি, তাহলে যদি বলা হয় যে ওই ত্রিভুজটার পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত না অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধটা হবে কত না 2.5 সেন্টিমিটার, তার মানে অর্ধেকটা ব্যাসার্ধটা। তাহলে পরিকেন্দ্রের ব্যাসার্ধটা হয়ে যাবে তখন কি না এর অর্ধেক, অর্থাৎ 2.5 সেন্টিমিটার। এগুলো সব আমরা লিখতে হবে, তাহলে এইটা পরিকেন্দ্রের ব্যাসার্ধ বুঝতে পারলাম। এবার দেখো এই স্থূলকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে, তো এই বাহুটাকে অর্ধেক করছি, এরকম ভাবে অর্ধেক করলাম, এই বাহুটাকে অর্ধেক করছি, এই বাহুটাকে অর্ধেক করলাম, এই বাহুটাকে অর্ধেক করতে চাইছি, এইদিকে করলাম। দেখবো যে এর পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে আছে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা থাকবে কিসে না ত্রিভুজের বাইরে। সূক্ষ্মকোণী হলে ত্রিভুজের ভিতরে, স্থূলকোণী ত্রিভুজ হলে বাইরে হয়ে যাবে, আর সমকোণী ত্রিভুজ হলে অতিভুজের উপর হবে। এবং অতিভুজের উপরই হবে না, শুধু অতিভুজের একেবারে উপরে অবস্থিত তো অবশ্যই, এবং তার একেবারে মধ্যবিন্দুতে অবস্থিত হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো পরিকেন্দ্রটা কোথায় একটা ত্রিভুজের কোথায় কোথায় হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে।
এবার আমরা ধরো একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, দিয়ে আমাকে বলছে যে এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত হতে পারে। দেখো দিয়ে আছে আমরা 17.2 এর অঙ্ক করছি, নিজে করি 17.2 235 পেজে একের অঙ্কটা। সেখানে বলেছে যে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি, 10 সেমি। দেখো 6 সেমি, 8 সেন্টিমিটার আর আছে 10 সেন্টিমিটার। তাহলে 6, 8 আর 10 সেন্টিমিটার বাহু দিয়ে আমাকে বলেছে এই ত্রিভুজটার যদি পরিকেন্দ্র ব্যাসার্ধটা কত হবে। তাই পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত হবে সেটা জানতে হবে, আর পরিব্যাসার্ধ দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো একটা ত্রিভুজের বাহুগুলো দিয়ে আছে, আমরা সমকোণী হবে কিনা সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, একটু পিথাগোরাসের উপপাদ্যের দিকে আমরা যাব, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয় কিনা। দেখো এখানে অতিভুজ আমরা জানি একটা ত্রিভুজের সবথেকে বড় বাহুর দৈর্ঘ্যটা অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য নিশ্চয়ই এখানে 10 হতে পারে। তাহলে এখানে আমরা দেখব যে ছোট দুটো বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার যদি দেখি 10 স্কয়ার সমান হয়, অর্থাৎ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান যদি 10 স্কয়ার হয়, তাহলে জানতে হবে এই বাহুগুলো দৈর্ঘ্যগুলোকে নিয়ে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ 6 স্কয়ার মানে পাশে করে নাও 36 আর 8 স্কয়ার 64, যোগ করো 100 হয়ে যাবে। আর এইদিকে দেখো 10 স্কয়ারটাও 100, তাহলে এখানে আর এখানে এতে যোগফলটা 100 আর এর বর্গ অতিভুজের বর্গটাও 100, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে তাহলে এখানে অতিভুজটার দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার, তাই না, 10 সেন্টিমিটার। আর এটা ভূমি হতে পারে, এটা 6 এটা 8 হতে পারে, এটা 6 এটা 8 হতেও পারে। তাহলে এখানে দেখো যে আমার দরকার হলো যে সমকোণী ত্রিভুজ, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ যখন আমরা বার করব তখন আমার অবশ্যই দরকার অতিভুজের দৈর্ঘ্যটা নির্ণয় করা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত, আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের ব্যাসার্ধ, পরিকেন্দ্রটা অবস্থিত অতিভুজের উপর এবং একেবারে মধ্যবিন্দুতে অবস্থিত। তাহলে এইটার দৈর্ঘ্যটা হচ্ছে কি 10 সেন্টিমিটার। তাহলে পরিকেন্দ্রের ব্যাসার্ধ কত হবে, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত, অর্থাৎ মধ্যবিন্দুতে যদি অবস্থিত হয়, এটা দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে পরিব্যাসার্ধ কত হবে, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ সমান অতিভুজের অর্ধেকটা, অর্থাৎ 10 সেমি বাই 2 সমান 5 সেমি। ঠিক আছে, এখানে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা থাকলে তোমাকে ঠিক করতে হবে, 3, 4, 5 আছে ধরো, তাহলে তার পরিকেন্দ্রের ব্যাসার্ধ তোমরা নিজেরা তৈরি করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা 2 এর দাগের অঙ্কটাই আসি। এরপর দেখো বলেছে একটি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের আমরা তো জানি যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হয় অতিভুজের মধ্যবিন্দুতে। তাহলে এই মধ্যবিন্দুতে অবস্থিত, এটা হচ্ছে অতিভুজের, তো অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। এবার বলেছে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে এইখান থেকে এইটা দৈর্ঘ্য। পরিবৃত্তের ব্যাসার্ধ বলতে এখানে আমরা একটা বৃত্ত যদি অঙ্কন করি, তাহলে এই যে এর দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে এখন পরিবৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত, অতএব ব্যাসার্ধটা কত আছে, 10 সেমি। তাহলে অতএব ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাসের দৈর্ঘ্যটা হবে 10 গুণিত 2 সমান 20 সেমি। দেখো এই ব্যাসের দৈর্ঘ্যটাই হচ্ছে এই পরিবৃত্তের কি
এই পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটাই হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটাই হচ্ছে 20 সেন্টিমিটার। অতএব এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা লিখতে হবে, অতিভুজের দৈর্ঘ্যটা হবে কত? 20 সেন্টিমিটার। আবার তুমি এটাও লিখতে পারো যে আমরা তো জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু থেকে যে দূরত্বটা, শীর্ষবিন্দু থেকে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে ব্যাসার্ধ বলা হয়। তাহলে এইটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এই দিকটাও 10 সেন্টিমিটার, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটার। এরকম ভাবে করতে পারো, ঠিক আছে। এরপর আমরা এই 236 পেজে দেখো দুটো অঙ্ক করে দিয়ে আছে, আমরা এইটা একটু বুঝিয়ে দিচ্ছি। বিশেষ করে পরিকেন্দ্রটা হলে এই যে ছবিটা আছে, এই ছবিটা থেকে আমরা একটু অঙ্কটা একটু বুঝিয়ে দিই। এখানে যদি আমরা একটা বৃত্ত অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন করলাম, এইটাকে ব্যাসার্ধ নিয়ে এ বি সি নাম দিলাম, এটা ও নাম দিলাম, তাহলে ও এ বা ও বি ও সি দৈর্ঘ্যটা এখানে সমান পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও বি এর দৈর্ঘ্য ও সি এর দৈর্ঘ্য এগুলো সবই সমান। এখন বলেছি যে বি ও সি কোণ, এই কোণটা আর বি এ সি কোণটার মধ্যে কি সম্পর্ক। দেখো একটা পরিবৃত্ত অঙ্কন করেছি, এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার পর দেখো বি ও সি কোণটা এখানে যে প্রয়োগটা আছে একে, সেখানে তোমাকে প্রমাণে করা দরকার নেই, এখান থেকে শর্ট প্রশ্নগুলো যেগুলো হবে সেগুলো ভালো করে রাখো। তাহলে এখানে বি ও সি কোণটা, বি ও সি কোণটা এই যে কোণটা উৎপন্ন হলো এখানে, বুঝতে পারছো যে এই বি ও সি কোণটা এখানে যেটা উৎপন্ন হলো, এই কোণটার মান হবে 2 ইন্টু বি এ সি কোণ। এইটা সূত্র, এটা এইটুকু সূত্রটা মনে রাখতে হবে, কারণ এইটা দিয়ে তোমাকে সব প্রশ্ন থাকবে। দেখো তাহলে এই কোণটার মান দিয়ে আছে, তাহলে এই কোণটা বার করতে পারবে, এই কোণটার মান দিয়ে আছে তাহলে এই কোণটা বার করতে পারবে, কারণ এই দুটো কোণের সম্পর্ক আমরা জানতে পারলাম যে এটাকে বি ও সি কোণ আর এটা 2 বি এ সি কোণ, এই কোণটার সঙ্গে এই বি এ সি কোণের সম্পর্ক হচ্ছে, অর্থাৎ এইটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা হবে 10 ডিগ্রি, কারণ এই কোণটা ডবল হবে, এই কোণটা ডবল এই কোণটা। এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা হবে 50 ডিগ্রি, ধরো এটা 20 ডিগ্রি তাহলে এটা হবে 40 ডিগ্রি। এই কোণটা যা হবে তার ডবল হবে এই কোণটা, আর এই কোণটা যা হবে তার অর্ধেকটা হবে বিএসি কোণটা, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাকে প্রশ্নটা আসবে যে এই দুটো কোণের মধ্যে একটা কোণ বলে দেওয়া থাকবে, তোমাকে আর একটা কোণ বার করতে হবে, ঠিক আছে। এটা যখন উঁচু ক্লাসে যখন আমরা যাব তখন এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ, এটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এইটা আমরা ক্লাস 10-এ যখন যাব তখন দেখব যে এখানে একটা উপপাদ্যই আছে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। আমাদের ওখানে অত রকম ডিটেলস যাওয়া দরকার নেই, আমার জানতে হবে যে এখানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে বিওসি কোণটা, আর এখানে বিএসি কোণটা, এই বিওসি কোণটা বিএসি কোণের দ্বিগুণ হবে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা অঙ্ক একটা আসি, ও পরিকেন্দ্র বিশিষ্ট প্রয়োগ 2 একটা দেখাচ্ছি, ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজ। তাহলে ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজ হয়ে গেল। দেখো এবিসি কোণ 85 ডিগ্রি, কোণ এবিসি এই কোণটা বলেছে 85 ডিগ্রি, তাহলে কোণ এখানে লিখে নিলাম এবিসিটা হচ্ছে 85, বেশ ঠিক আছে। আর বলেছে এসিবি কোণ, কোণ এসিবি কোণ বলেছে কত 75, ঠিক আছে। আর কি বলেছে বিওসি কোণ কত, কোণ বিওসি কোণ কত, বেশ। আর একটা বলেছে ওবিসি কোণ, ওবিসি কোণ। দেখো তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা পরিবৃত্ত আছে ত্রিভুজের এবিসি এর, সেই ত্রিভুজের এবিসি কোণটা বলে দিয়েছে, তার মানে এবিসি কোণটা বলা আছে, আর এসিবি কোণ এইটা বলা হয়েছে, এইটা আর এইটা বলে দিয়েছে। এই দুটো কোণ বলে দেওয়ার পরে আমাকে বার করতে বলেছে আর দুটো কোণ, ঠিক আছে। এবার আমরা দেখো এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করব।
তাহলে কি করব এখানে না, এখানে দেখো আমাদের জানা আছে যে একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তার মধ্যে এ বি সি কোণটা 85 বলে দিয়েছে, এ সি বি কোণটা 75 ডিগ্রি বলেছে, আর বলা নেই বি এ সি কোণটা, বি এ সি কোণটা বলা নেই। তাহলে আমরা বি এ সি কোণটা বার করতেই পারবো। তাহলে এখানে দেখো, এখানে কোণ বি এ সি কোণ সমান 180 ডিগ্রি থেকে বাকি দেখো তিনটে কোণ মিলিয়ে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা জানা আছে, তাহলে এই দুটো কোণের যোগফলটা যদি আমরা 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে 85 ডিগ্রি প্লাস 75, কারণ এই দুটো কোণ আমাদের এই কোণটা আর এই কোণটা জানা আছে, একটা 85 একটা 75। তাহলে ওই দুটো যোগ করব, 180 থেকে বাদ দিয়ে দেবো, তৃতীয় কোণটা পেয়ে যাবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, এই দুটো যোগ করে 160 হয়েছে, তাহলে 20 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আমরা 20 ডিগ্রি বার করতে পারবো। তাহলে আমরা তো এক্ষুনি আলোচনা করলাম যে এই কোণটা যা হবে তার ডবল হবে এই কোণটা। তাহলে বিএসি কোণটা আমাদের জানা হয়ে গেল। আমাদের এখান থেকে সম্পর্ক দেখো, এখান থেকে আমরা সম্পর্ক থেকে বলতে পারবো যে কোণ বিওসি কোণ সমান 2 ইন্টু বিএসি কোণ। এটা তো সম্পর্ক, এই ত্রিভুজের সম্পর্কটা তো এইটা, সম্পর্কটা লিখে দিলাম। এটা এই সম্পর্কটা আছে বিওসি কোণ সমান 2 বিএসি কোণ। তাহলে এই সম্পর্কটা থেকে দেখো বিএসি কোণ তুমি জানো, সেটা মানটা বসিয়ে দাও। তাহলে আমরা বা দিলাম বিও কোণ বিওসি লিখলাম, কোণ বিওসি লিখলাম সমান 2। দেখো বিএসি কোণ আমরা বার করে ফেলেছি 20 ডিগ্রি, 20 ডিগ্রি লিখলাম সমান 40 ডিগ্রি। তাহলে আমাদের পাওয়া গেল বিওসি কোণটা আমাদের পাওয়া গেল এখানে 40 ডিগ্রি। বাস, তাহলে একটা উত্তর হলো। আর ঠিক আছে, তাহলে বিওসি কোণটা আমরা একটা কোণ বার করতে পারলাম। এখন আমার একটা কোণ বার করতে হবে, ওবিসি কোণটা বার করতে হবে। তাহলে ওবিসি কোণটা এবার চেষ্টা করি বার করার। দেখো ও বি সি এটা একটা ত্রিভুজ, তাই না? যে ও বি সি একটা ত্রিভুজ। এখানে দেখো ত্রিভুজ ও বি সি ঠিক এ পায়। এই ত্রিভুজ এটা দেখো যে ও বি আর ও সিটা সমান, ও বি সমান ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? কারণ এইটা একটা বৃত্ত আছে, এই বৃত্ত ও এ আর ও বিটা হচ্ছে পরিব্যাসার্ধ, তাহলে পরিব্যাসার্ধটা সমান হবে। তাহলে এইটা যদি সমান হয়ে যায় আর এই, তাহলে নিশ্চয়ই এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে, ও বি সি কোণ। অতএব কোণ ও বি সি কোণ সমান ও বি সি কোণ সমান ও সি বি কোণ হয়ে যাবে, ও সি বি কোণ। কারণ বাহুগুলো যদি সমান হয় তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে ও বি সি আর ও সি বি এরা সমান। এই কোণ দুটো আমাকে সমান কোণ, কিন্তু এই কোণ দুটো আমার জানা নেই, আমরা ধরে নিলাম এটা এক্স, এই কোণ দুটো সমান এক্স, অর্থাৎ এই কোণটাও এক্স ডিগ্রি, এই কোণটাও এক্স ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই যে ওবিসি ত্রিভুজ থেকে আমরা পাই লিখছি, তাহলে এই দুটো কোণ সমান আছে আর এই কোণটা তোমার জানা আছে। তাহলে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ প্লাস বিওসি কোণ সমান নিয়ে 180 ডিগ্রি। তাহলে আমরা শর্টটা লিখতেই পারি এটা যে বিওসি কোণ বিওসি কোণ প্লাস কোণ ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ সমান তিনটে কোণের যোগফল আমরা জানি ত্রিভুজের 180 ডিগ্রি। এই কোণটা ওবিসি কোণ, ওসিবি কোণ আর বিওসি কোণ এইগুলো মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। এবার যে যে কোণগুলো জানো সেগুলো বসিয়ে দাও। বিওসি কোণটা কত জানা আছে, 40 ডিগ্রি লিখে দাও, 40 ডিগ্রি প্লাস ওবিসি কোণটা x ডিগ্রি, আবার ওসিবিটাও x ডিগ্রি, তাহলে x ডিগ্রি এটাও x ডিগ্রি সমান কত 180। ঠিক আছে, তাহলে এই 40টা কই দিকে নিয়ে যেতে হবে সমাধান করার সময়, আর x আর x যোগ করলে 2x ডিগ্রি হয়ে গেল। 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 40 সমান দেখো 140 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি সমান 140, তাহলে x ডিগ্রি সমান কত হবে
140 বাই 140 ডিগ্রি বাই 2, এটা কাটলাম তাহলে কত হবে 7 2 14, তাহলে x ডিগ্রি সমান হচ্ছে 70। তাহলে এখানে আমাকে দেখো ওবিসিটা কি কোণ ধরেছে x ডিগ্রি, তাহলে x ডিগ্রি মান কত হলো 70 ডিগ্রি, তাহলে ওবিসি কোণটা হয়ে গেল কত 70 ডিগ্রি, তাই না? এই অঙ্কগুলো আমাকে একটু ভালো করে দেখতে হবে, কারণ সব প্রশ্নগুলো তোমাদের ভালো করে তৈরি করতে পারলে, এখানে ধরো উপপাদ্য যেগুলো তোমরা একটু বারবার পড়লে বারবার প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে, কিন্তু এইগুলো বুঝতে হবে, না বুঝতে পারবে না বলতে, তাই না? তাহলে এইগুলো আগে বোঝার চেষ্টা করবে, আর উপপাদ্যগুলো কয়েকবার দেখে তোমরা প্র্যাকটিস করতে করতেই দেখবে ওগুলো তোমাদের আয়ত্তে চলে আসে। দেখো আমরা এই ত্রিভুজের আমরা দেখিয়ে দিলাম যে বি ও সি কোণটা কোন সম্পর্কগুলো দেখাতে পারলাম, যে বি ও সি কোণটা, এই বি ও সি কোণটা কার ডবল 2BAC, এই কোণটা ডবল। শুধু কি এই ত্রিভুজের এইটুকুই সম্পর্ক? এছাড়াও দেখো একই নিয়মে আমরা এ ও সি কোণটা, এই কোণটা লিখব, এই কোণটার বিপরীত কোণ দেখো এইটা, তাহলে এইটা বিপরীত অবস্থিতে এই কোণটা আছে, তাহলে লিখব এ ও সি কোণটা, এ ও সি কোণটা তখন হয়ে যাবে 2 আর এর বিপরীত কোণ দেখো ABC কোণটা, কোণ ABC, ঠিক আছে? এরকম ভাবে দেখো এইটার কোণটা, এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তার মানে এই কোণটা যা হবে তার অর্ধেক হবে এই কোণটা, তাহলে এখানে আমরা এ ও বি কোণটা সমান লিখতে পারি কোণ এ ও বি কোণটা সমান 2ACB কোণ, 2 কোণ ACB। তোমরা ভাববে যে শুধুমাত্র এই কোণটার সঙ্গে এইটাই সম্পর্ক, এই কোণটার সঙ্গে এই কোণটা যেমন ভাবে সম্পর্ক, সেরকম এ ও সি কোণটার সঙ্গে এই বি সি কোণটারও সম্পর্কটা একই রকম, আবার এ ও বি কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক সবই একই, এইগুলো আমাকে মনে রাখতে হবে। আমি শুধু ঘুরিয়ে দিলাম অঙ্কটা, যে এই কোণটা আর এই কোণটা দিয়ে আছে, যে এই কোণটা কত হবে বার করতে পারছি। এ বি সি একটা ত্রিভুজ আছে, যার এ বি সি কোণটা বলে দিয়েছি, আর বি এ সি কোণটা বলা হয়েছে, দিয়ে তোমাকে বলা হলো যে এ ও বি কোণটা কত, তাহলে তখন আমাকে কি করতে হবে, এসি বি কোণটা বার করতে হবে। এসি বি কোণটা বার করা হয়ে গেল, এই কোণটা ডবল এই কোণটা যদি যা হবে তার ডবল হয়ে যাবে এই কোণটা, তাহলে এ ও বি কোণের মানটা বার করতে পারবে। আবার ধরো এই কোণটা আর এই কোণটা দিয়ে আছে, দিয়ে বলা হলো যে এই কোণটা বার করো, আবার ও সি এই কোণটা বার করো, তাহলে তুমি সেরকম ভাবে অঙ্কটা করবে, ঠিক আছে? এরপর আমরা লম্ব বিন্দুগুলো একটু দেখি, আজকে আমরা একটু শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, পরবর্তী ক্লাসে যখন আসবে তখন আমরা আবার উপপাদ্যগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। একটা ত্রিভুজে এই উপপাদ্য 28 উপপাদ্যটার নামটা দিয়ে আছে, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুগুলোর উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলেও তারাও সমবিন্দু হবে। এই উপপাদ্যটা তোমাদের অত ইম্পর্টেন্ট নেই, ওটা তত না করলেও চলবে, কিন্তু পরবর্তী যেগুলো আছে সেগুলো আমাকে ভালোভাবে তৈরি করে রাখতে হবে। এই উপপাদ্যগুলোতে আমাদের শর্ট প্রশ্নগুলো আছে, সেই শর্ট প্রশ্নগুলো তোমাদের নিয়ে আলোচনা করি। দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজে বলা হয়েছে এই ত্রিভুজটার লম্ব, আগেরটা শেখানো হয়েছে লম্ব সমদ্বিখণ্ড, আর এখানে বলা হয়েছে যে শীর্ষবিন্দু থেকে, যদি শীর্ষবিন্দু থেকে, এটা হচ্ছে শীর্ষবিন্দু ABC, এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করে, AB একটা লম্ব, ঠিক আছে? এই শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করো, এইটা হবে লম্ব, মানে এখানে 90 ডিগ্রি কোণ হবে, এখানে 90 ডিগ্রি কোণ হবে, আর সি বিন্দু থেকে এখানে যদি আমাদের একটা লম্ব অঙ্কন করে, এরকম হবে জিনিসটা, তাহলে এটাকে বলা হবে, এই ও বিন্দুটাকে তখন বলা হবে লম্ব বিন্দু, ঠিক আছে? যে ABC একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের
শীর্ষবিন্দু থেকে যদি তার বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়, আর এখানে দেখো তিনটে লম্ব অঙ্কন করা যাবে শীর্ষবিন্দু থেকে, তিনটে শীর্ষবিন্দু, এবং তিনটে শীর্ষবিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করতে পারবো। আর তিনটে লম্ব দেখো একটা জায়গাতে মিলিত হয়েছে, এই একটা যখন জায়গায় মিলিত হয় তখন তাকে আমরা বলে থাকি সমবিন্দু, অর্থাৎ ওটা এখানে সমবিন্দু, আর এই সমবিন্দুটার একটা নাম আছে, এটা হচ্ছে লম্ব বিন্দু। এটাকে কি বললাম? লম্ব বিন্দু। এইটাকে বলা হবে লম্ব বিন্দু। এই লম্ব বিন্দুগুলো দিয়েও আমাদের কিছু শর্ট প্রশ্ন থাকবে, তার সাথে শর্ট প্রশ্নগুলো নিয়ে আজকে একটা আলোচনা করি। যে তাহলে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো ঠিক আছে, তাহলে যে আমরা এরপরে আমরা আলোচনায় আসি যে এই লম্ব বিন্দু দিয়ে আমাদের কি অঙ্ক আসে একটু পড়বে। তাহলে আমরা বললাম কি, এখানে যে বিন্দুটা মিলিত হয়েছে সেই বিন্দুটার নাম হচ্ছে লম্ব বিন্দু। এই ওটাকে আমরা লম্ব বিন্দু বলে থাকি। এবার দেখো এই লম্ব বিন্দু দিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে। বলেছে এবিসি ত্রিভুজের লম্ব বিন্দুটা হচ্ছে ও। তাহলে এবিসি ত্রিভুজ এর লম্ব বিন্দুটা এখানে ও, তাহলে অঙ্কনটা করা হয়ে গেল আমার। তাহলে ওটা লম্ব বিন্দু, এটা হয়ে গেল। এরপর দেখো বলেছে কোণ বিওসি 80 ডিগ্রি, বিওসি 80 ডিগ্রি, এই কোণটা 80 ডিগ্রি, এটা হচ্ছে কোণ বিওসিটা হচ্ছে 80 ডিগ্রি। তাই বলে এই বিএসি কোণটা কিন্তু ওর অর্ধেক হয়ে যাবে না, এটা ভালো করে মনে রেখে দিও। কারণ ওটা ছিল, এটা লম্ব বিন্দু, আর ওটা ছিল পরিকেন্দ্র। পরিকেন্দ্র আর লম্ব বিন্দু এক জিনিস নয়। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হচ্ছে, এখানে লম্ব বিন্দু উল্লেখ করা হয়েছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার কোনো রকম ভাবে ওই রকম সম্পর্ক হবে না। এই লম্ব বিন্দু সেটা ছিল পরিকেন্দ্র। তাহলে আমাকে বুঝতে হবে এই জিনিসটা, যে অঙ্কটাতে কি দিয়ে আছে। পরিকেন্দ্র থাকলে সেরকম সম্পর্ক হবে, লম্ব বিন্দু থাকলে তার সম্পর্ক আলাদা হবে, আবার ভরকেন্দ্র হয়ে গেলে তার সমাধানটা আলাদা হয়ে যাবে। তাহলে আমাদেরকে জানতে হবে। আবার ধরো অন্তঃকেন্দ্র আছে, পরিকেন্দ্র যেমন আছে অন্তঃকেন্দ্র আছে, তাহলে অন্তঃকেন্দ্র হয়ে গেলে তার আলাদা রকম সিস্টেম আছে। তাহলে সেইগুলো আমাকে মনে রাখতে হবে যে কি দিয়ে আছে, কি দেওয়া আছে, আমার কাছ থেকে কি চাইছে, এইটা আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে দেখো লম্ব বিন্দু বলে দিয়েছে, তাহলে এই বিওসি কোণটা হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে? এখন এই বিএসি কোণটা আমাকে বার করতে হবে। কোণটা বার করতে বলেছে বিএসি কোণ, বিএসি কোণটা আমাকে নির্ণয় করতে হবে। ভালো কথা। দেখো যে এ ডি যখন লম্ব হচ্ছে, এই যে এই শীর্ষবিন্দু থেকে বিসি এর উপর যখন লম্ব অঙ্কন করা হচ্ছে, তাহলে এটা তো 90 ডিগ্রি হচ্ছে, আবার এই দিকটাও 90 ডিগ্রি কোণ হচ্ছে, তাই না? তাহলে এই দুটো দিকেই 90 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে যখন বিইটা যখন আমরা লম্ব অঙ্কন করছি কোন বাহুটার উপর, না বিইটা লম্ব অঙ্কন করছি এসি বাহুটার উপর, তাহলে নিশ্চয়ই এখানে 90 ডিগ্রি কোণ আর এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। দেখো এখানে দেখো 90 ডিগ্রি কোণ হচ্ছে এই কোণটা, আবার এই দিকটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে এ ই বি কোণটা হচ্ছে চতুর্ভুজ। এখানে দেখো এ ই ও এফ, এ ই ও এফ চতুর্ভুজে, তাই তো? এটা একটা চতুর্ভুজ, তো এ ই ও এফ এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের দেখো এ ই ও কোণ, এ ই বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ ই ও কোণটাও 90 ডিগ্রি হবে। এই চতুর্ভুজের কোণ এ ই ও কোণটা লিখলাম, এ ই ও কোণটা, কারণ দেখো এ ই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এ ই ও কোণটাও 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এটা কারণ কি বলতো, না বিই লম্ব, বিই লম্ব হচ্ছে এসি, তাই না? বিইটা এসির উপর লম্ব হলেই এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এরকম ভাবে দেখো একই ভাবে আমরা লিখতে পারি এ এফ ও, এ এফ ও এটাও দেখো 90 ডিগ্রি, তাই না? এ এফ ও এটাও হচ্ছে 90 ডিগ্রি।
কারণটা কি, এখানেও সেই কারণটা লিখবে, সিএফ লম্ব এবি এর উপর, সিএফ লম্বটা এবি এর উপর, তাই তো। এবার দেখো দুটো কোণ, এই কোণটা বার করতে পেরেছি, আর এফ ও ই কোণটা দেখো বিপরীত কোণ, এফ ও ই বা ই ও এফ যা লিখবে তাই হবে। এফ ও ই কোণটা হচ্ছে দেখো 80 ডিগ্রি, কারণ এই কোণটার সঙ্গে এই কোণটা দেখো বিপরীত কোণ, কারণ এই একটা সরলরেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, তাহলে এইটা আর এইটা সরলরেখা যখন হচ্ছে তখন দেখো এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা এফ ও ই কোণটা বিপরীত কোণ লিখতে পারি। কার না বি ও সি এর বিপরীত কোণ, কারণ কোণ বি ও সি কোণ সমান বিপরীত কোণ হচ্ছে কি, বিপরীত কোণ বি ও এফ ও ই কোণ, এফ ও এই দুটো কোণ, এই কোণটার এই কোণটা বিপরীত কোণ, তাহলে এই কোণ দুটো যেহেতু সমান আর বি ও সি কোণটা আমার জানা আছে 80 ডিগ্রি, তাহলে আমরা এফ ও ই কোণটা 80 ডিগ্রি লিখতেই পারি। এবার দেখো তাহলে এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজের আমাকে এখন বার করতে হবে যে এফ এ ই কোণটা কত এখানে, অতএব এখানে লিখবো এফ এ ই কোণ, এফ এ ই কোণ সমান দেখো এই যে চতুর্ভুজটা, আমরা তো জানি চতুর্ভুজের চারটে কোণের যোগফল 360 ডিগ্রি, তাহলে এই তিনটে কোণের মান আমার জানা আছে, এই তিনটে কোণের মান জানা আছে, আমাকে এই কোণটা বার করতে হবে, এফ এ ই কোণটা বার করতে হবে। তাহলে এফ এ ই কোণটা সমান আমরা লিখব 360 ডিগ্রি মাইনাস বাকি তিনটে কোণের যোগফলটা বিয়োগ করে দেবো 360 থেকে, তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস 90 90 180, 180 আর 80 যোগ করলে 260, 90 90 180 আর 60 80 সরি 80, তাহলে 260 সমান 100। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো এফ এ ই কোণটা আমরা পেয়ে গেলাম 100 ডিগ্রি। তোমাকে চাইছে তোমার কাছে বি এ সি কোণ, আর এখানে তো লিখতে পারি এফ এ ই কোণটা মানে তো বি এ সি কোণটা, তাহলে বি এ সি কোণটা অতএব আমরা লিখতে পারি যে বি এ সি কোণটা সমান হচ্ছে 100। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। দেখো এটা লম্ব বিন্দু দিয়ে অঙ্কটা, তাহলে লম্ব বিন্দু দিয়ে অঙ্ক থাকলে তোমাকে এরকম ভাবে করতে হবে। এখানে আমাকে একটু অসুবিধায় পড়বে যখন দেখবে যে এই কোণটা দিয়ে আছে, বি এ সি কোণটা বলে দিয়েছে, দিয়ে বি ও সি কোণটা বার করতে হবে, তখন কিন্তু এইরকম ভাবেই অঙ্কটা করতে হবে, একটু মাথাটা খাটালেই তোমরা পেরে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে তখন কিভাবে করতে হবে না, এই কোণটা এই কোণটার এই কোণটা আমার জানা আছে, এইগুলো বি এই বি এ সি কোণটা যখন জানা থাকবে তাহলে তুমি এফ এ ই কোণটা জানা হয়ে গেল, তাহলে এই কোণটা জানা গেল, এইটা 90 ডিগ্রি এটাও জানতে পারলে, তাহলে এই তিনটে কোণের যোগফল আমরা 360 থেকে বিয়োগ করে দেবো। 360 থেকে বিয়োগ করলে দেখো পেয়ে যাবে এফ ও ই কোণ। এফ ও ই কোণটা যদি পেয়ে যাও তাহলে তার বিপরীত কোণ হচ্ছে বি ও সি কোণ, তাহলে বি ও সি কোণটাও পেয়ে যাবে। তাহলে অঙ্কটা দেওয়ার উপর নির্ভর করছে কেমন ভাবে করতে হবে। ঠিক আছে, এরপর আমরা অন্তঃকেন্দ্র এখনো পর্যন্ত আসিনি, আমরাও অন্তঃকেন্দ্রতেও আমরা এখনো আসিনি। যে লম্ব দূরত্বটা আছে এই লম্ব দূরত্বটাকে বলা হচ্ছে এই ত্রিভুজের উচ্চতাটা হলো, কারণ আমরা জানি যে উচ্চতা কাকে বলে না, শীর্ষবিন্দু থেকে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বটাকে বলা হচ্ছে তার উচ্চতা। তাহলে দেখো শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর উপর এখানে লম্ব দূরত্ব, এই দুইটা লম্ব দূরত্ব, তাই এই লম্ব দূরত্বটা কি বলা হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা। ঠিক আছে, দেখো আজকে যে আমরা শর্ট প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, সেই আলোচনার ভিত্তিতে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে দেওয়া হচ্ছে সেগুলো আমাকে করে দেখাবে। পেজ নাম্বার 246 করছে দেখি 17, 11 দাগের
আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কি বলছি, 1-এরটা 2-এরটা 11 দাগের 1, 2 আর 5 এই কটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আর 12 দাগের 1-এরটাকে নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই 4টে অঙ্ক শর্ট প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে। কারো যদি কোনো কিছু অসুবিধা হয় তখন আবার বলবে। আরও একটা জিনিস এখানে ছিল, সেগুলো আমরা পরের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমরা আবার আলোচনায় আসব। আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।